আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে 44তম বিসিএস ভাইভা সামনে আছে। সো ভাইভা নিয়ে কাজ করতে চাচ্ছি আমরা। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে জেলা ব্র্যান্ডিং, অর্থাৎ প্রত্যেকটা জেলার ব্র্যান্ডিং নিয়ে আমরা পড়াশোনা করব। অবভিয়াসলি এখন যারা উত্তীর্ণ 44তম লিখিততে যারা উত্তীর্ণ তারা ইতোমধ্যেই কিন্তু ভাইভার প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছেন। তো ইররেসপেক্টিভ অফ ইয়োর ক্যাডার চয়েস, আপনার ফার্স্ট, সেকেন্ড, থার্ড আমরা জানি ইউজুয়ালি কী হয়, ফরেন অ্যাফেয়ার্স, তারপরে অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন ক্যাডার, তারপরে ইউজুয়ালি পুলিশ হয়, পুলিশ ক্যাডার। আর যদি কাস্টমস অফার থাকে সেক্ষেত্রে কাস্টমস হয়তো ফরেন অ্যাফেয়ার্সের জায়গায় ফার্স্টে কাস্টমস অথবা ফরেন অ্যাফেয়ার্স, তারপরে ইউজুয়ালি প্রশাসনটা অনেকেরই প্রশাসনটাও প্রথমে থাকে, প্রথম চয়েস থাকে যারা বিদেশে যেতে চায় না। তো ইররেসপেক্টিভ অফ ইউর ক্যাডার চয়েস, আপনার জেলা ব্র্যান্ডিং নিয়ে কিন্তু প্রত্যেকটা জেলার সম্পর্কে কিন্তু জেনে যেতে হবে, বিশেষ করে নিজস্ব জেলা। যদিও প্রত্যেকটা জেলার থেকেই প্রশ্ন আসতে পারে, কিন্তু নিজের যে জায়গাটা, দেশের ভাষা, আপনার যে দেশের ভাষা, আপনার শেকড়, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন অবধারিতভাবে করবে। কারণ কি, এখানে দেখা হয় যে কতটা আপনি আপনার দেশের জন্য কাজ করতে পারবেন, দেশকে কতটা জানেন, কতটা চেনেন, আপনি কতটা দেশের সাথে নিজেকে জড়িত রাখতে পারবেন। কারণ আমরা জানি যে আপনি যখন প্রশাসনে যাবেন অথবা যে কোনো সার্ভিসে যখন জয়েন করবেন বিসিএস-এর মাধ্যমে, তখন কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চলে আপনার পোস্টিং হবে এবং সেখান থেকে সেবা দিতে হবে, প্রত্যেকটি অঞ্চলের মানুষকেই সার্ভ করতে হবে। সো আশা করি বুঝতে পারছেন যে জেলা ব্র্যান্ডিংটা কেন জরুরি পড়া, ঠিক আছে? সো ভাইভার ক্ষেত্রে যেটা হবে যে 64টা জেলা আমি ধাপে ধাপে কাভার করব। ভাইভার যেহেতু এখন আমরা সময় হাতে আছে কিছু, সো জেলা ব্র্যান্ডিং প্রত্যেকটা ক্লাসে আমরা কয়েকটা জেলা একত্র করে আমরা শিখব। আজকের জেলা ব্র্যান্ডিংয়ে থাকছে 4টা জেলা, অর্থাৎ আজকে আমরা 4টা জেলা সম্পর্কে বিস্তারিত জানব। তো পরবর্তী ক্লাসে যতগুলো জেলা থাকবে সেগুলো আমরা বলবো যে কতগুলো জেলা নিয়ে আমরা কাজ করব। তো আজকে থাকছে 4টা জেলা। তো চলুন আর দেরি না করে আমরা ক্লাসে ঢুকে যাই। লেটস স্টার্ট। চলুন আমরা জেলা ব্র্যান্ডিং কি সেটা সম্পর্কে একটু জেনে নিই। তাহলে শুরুতে আমাদের জানতে হবে জেলা ব্র্যান্ডিংটা আসলে কি। একটু দেখে নিই। বাংলাদেশের প্রত্যেকটি জেলার কোনো না কোনো বিশেষত্ব রয়েছে। কোনো জেলা পর্যটনের জন্য, কোনো জেলা কোনো পণ্যের জন্য, আবার কোনো জেলা হয়তো কোনো সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত। কাজেই একটি জেলার ইতিহাস ঐতিহ্যকে বিবেচনায় রেখে জেলার সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে তার স্বাতন্ত্র্যকে বিকশিত করার লক্ষ্যে গৃহীত সার্বিক কর্মপরিকল্পনা এবং তা বাস্তবায়নের যে কর্মযজ্ঞ, তাই মূলত জেলা ব্র্যান্ডিং। যখন কোনো জনপদের কথা বলা হয় তখন তার ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, অর্থনৈতিক কর্মকাণ্ড, সুনাম ইত্যাদি সব কিছু মিলে উক্ত জনপদ সম্পর্কে মানুষের মানসপটে যে সামগ্রিক ধারণার জন্ম দেয়, তাই মূলত ওই জনপদের ব্র্যান্ডিং হিসেবে কাজ করে। প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থায় টিকে থাকার জন্য এ ব্র্যান্ডিং অতি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। জেলা ব্র্যান্ডিং কৌশলের যৌক্তিক ভিত্তি। জেলা ব্র্যান্ডিং কৌশলের যৌক্তিক ভিত্তি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার অভীষ্ট নিয়ে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার 2021 সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে এবং 2041 সালের মধ্যে একটি সুখী ও সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষ্যে বদ্ধপরিকর। অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিতকরণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দ্রুত দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়ন নিশ্চিতকরণার্থে বর্তমান সরকার নানাবিধ পরিকল্পনা গ্রহণ করেছে। বাংলাদেশের জেলা ব্র্যান্ডিং বাস্তবায়নের জন্য কোনো নীতিমালা কিংবা কৌশল নেই। এই দলিলটি এক্ষেত্রে সকল জেলার জন্য একটি অভিন্ন কাঠামো হিসেবে কাজ করবে, যা প্রতিটি জেলাকে ব্র্যান্ডিংয়ের পরিকল্পনা প্রণয়ন সহ এর সামগ্রিক বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে পথ নির্দেশনা দিবে। জেলা ব্র্যান্ডিং কৌশলের যৌক্তিক ভিত্তি। জেলা ব্র্যান্ডিং কৌশলের যৌক্তিক ভিত্তি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার অভীষ্ট নিয়ে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার 2021 সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে
এবং 2041 সালের মধ্যে একটি সুখী ও সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষ্যে বদ্ধপরিকর। অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ত্বরান্বিতকরণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দ্রুত দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়ন নিশ্চিতকরণার্থে বর্তমান সরকার নানাবিধ পরিকল্পনা গ্রহণ করেছে। এখন আমরা দেখব জেলা ব্র্যান্ডিংয়ের সাথে কিভাবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস জড়িত, অর্থাৎ জেলা ব্র্যান্ডিং ও টেকসই উন্নয়ন অভীষ্ট। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসেরই বাংলা হচ্ছে টেকসই উন্নয়ন এবং অভীষ্ট। তাহলে একটু দেখে নিই। জেলা ব্র্যান্ডিং ও টেকসই উন্নয়ন অভীষ্ট সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার ধারাবাহিকতায় বিশ্ব নেতৃবৃন্দ 2015 সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘের 70তম সাধারণ অধিবেশনে 17টি নতুন অভীষ্টকে অভীষ্টকে গ্রহণ করেন, যা টেকসই উন্নয়ন অভীষ্ট নামে পরিচিত। ইতোমধ্যে 1 জানুয়ারি 2016 তারিখ হতে টেকসই উন্নয়ন অভীষ্টসমূহের পথ চলা শুরু হয়েছে এবং আগামী 2030 সাল পর্যন্ত বিশ্বের সকল দেশের উন্নয়ন কর্মকাণ্ড এই লক্ষ্যমাত্রাসমূহকে ঘিরে আবর্তিত হবে। জেলা ব্র্যান্ডিং কার্যক্রম টেকসই উন্নয়নের 5 নম্বর অভীষ্ট লিঙ্গ সমতা, 8 নম্বর অভীষ্ট সবার জন্য টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উপযুক্ত কর্মসংস্থান এবং 10 নম্বর অভীষ্ট অসাম্য হ্রাসের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। তাহলে জেলা ব্র্যান্ডিংটা আসলে কেন এতটা ইম্পর্টেন্ট? কারণ এটা টেকসই উন্নয়ন অভীষ্ট এর সাথে সরাসরি সম্পর্কযুক্ত। এখানে কোন কোন অভীষ্ট মানে কোন কোন গোলের সাথে জড়িত? 5 নম্বর, 8 নম্বর এবং 10 নম্বরের সাথে সরাসরি সম্পর্কযুক্ত। যদি আপনাকে ভাইভাতে জিজ্ঞাসা করে কেন এটা জরুরি, ঠিক আছে, তখন আপনি বলতে হবে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এত সাথে সরাসরি সম্পর্কযুক্ত, 5, 8 এবং 10 নম্বর, ঠিক আছে। এবং নাম্বার অভীষ্টগুলো অর্থাৎ গোলগুলোর নাম সহ বললে, যেমন লিঙ্গ সমতা, সবার জন্য টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উপযুক্ত কর্মসংস্থান, আর অসাম্য হ্রাস, এগুলোর নাম ধরে বললে আরও বেশি আপনার মার্কস পাবেন বা আরও বেশি আপনার কনভিন্সিং হবে উত্তরগুলো, ঠিক আছে। জেলা ব্র্যান্ডিং ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা এখন দেখব জেলা ব্র্যান্ডিং কৌশলের উদ্দেশ্য। আমরা যে এত কিছু শিখব তার আগে আমাদের জানতে হবে যে মানে এটার উদ্দেশ্যটা কি। জেলা ব্র্যান্ডিংটা আমাদের খুব কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে যে জেলা ব্র্যান্ডিংয়ের উদ্দেশ্যটা আসলে কি, নাহলে কেন এত কষ্ট করবে সরকার, বা কেন আমাদের এটা জানতে হবে, কেন আমরা কাজ করব। যারা সার্ভিসে যাবেন, যারা বিসিএস দিয়ে প্রশাসনে ঢুকবেন, তারা কেন এত কষ্ট করবে। সো এই কারণে আমরা উদ্দেশ্যটা ভালো মতো দেখব। জেলা ব্র্যান্ডিং কৌশল নিম্নোক্ত উদ্দেশ্যসমূহ পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 1 নম্বর, ক, জেলার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গতি সঞ্চার, তার মানে কি ইকোনমিক গ্রোথ, ঠিক আছে, ইকোনমিক গ্রোথে যে গতি সঞ্চার করবে। খ, জেলার ইতিবাচক ভাবমূর্তি বিনির্মাণ। গ, পর্যটন শিল্পের বিকাশ। ঘ, জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির লালন ও বিকাশ। ও, বিলুপ্ত প্রায় অথবা বিলুপ্ত কোনো গৌরবোজ্জ্বল ঐতিহ্যের অনুসন্ধান ও বিকাশ সাধন। চ, জেলার ভৌগোলিক নির্দেশক পণ্য শনাক্তকরণ এবং এর সত্ত্ব সংরক্ষণ ও নিবন্ধন সহায়তা প্রদান। ছ, এক জেলা এক পণ্য কর্মসূচির বাস্তবায়নে সহায়তা। বুরকিত জ, স্থানীয় উদ্যোক্তা তৈরি ও বিদ্যমান উদ্যোক্তাদের সক্ষমতার উন্নয়নে পৃষ্ঠপোষকতা প্রদান। ঝ, অবকাঠামোগত উন্নয়ন। নিয়, জেলা ব্র্যান্ডিং সংক্রান্ত উদ্যোগসমূহকে কাঠামোবদ্ধ ও টেকসইকরণ। ট, জেলার সর্বস্তরের অধিবাসীকে উন্নয়ন অভিযাত্রায় সামিল করা এবং সামাজিক সংহতি সদচকরণ। ঠ, সমৃদ্ধ বাংলাদেশকে বিশ্ব দরবারে উপস্থাপন, টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে সহায়তা প্রদান এবং ড, সামগ্রিকভাবে দেশের উন্নয়ন। তাহলে আমরা দেখলাম জেলা ব্র্যান্ডিং কৌশলের আসলে উদ্দেশ্য, অনেক মহৎ উদ্দেশ্য কিন্তু আছে। প্রত্যেকটা উদ্দেশ্য ভালো মতো চোখ বুলিয়ে বারবার রিডিং পড়ে আয়ত্ত করে তারপরে হচ্ছে ভাইভা বোর্ডে যাবেন। এখন আমরা দেখব ঢাকা। সবার প্রথমে যে জেলাটা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে ঢাকা।
তো যাদের দেশের ভাষা ঢাকা তাদের জন্য এখন ইম্পর্টেন্ট হচ্ছে আমরা এখন ঢাকা জেলা নিয়ে যাবতীয় জিনিস শিখব। আচ্ছা, আমাদের এই উপমহাদেশের অন্যান্য অনেক শহরের মতো ঢাকারও রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। ঢাকার পুরনো নিদর্শনগুলো দ্রুত বিলুপ্ত হয়ে যাচ্ছে। পুরনো কীর্তিকে হটিয়ে দ্রুত জায়গা করে নিচ্ছে নতুন অট্টালিকা, নতুন ভবন। অথচ পুরনো নিদর্শন হচ্ছে অতীতের স্মৃতিচিহ্ন এবং অতীতকে জানার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য উপাদান। এগুলো শুধু ইতিহাস পুনর্গঠনের সাহায্যই করে না, এবং বরং এগুলি জনগণের কল্পনার রাজ্যে ইতিহাসকে স্থায়ী করে রাখে আর একটি জাতিকে তার গভীরে প্রথিত শেকড়ের সন্ধান দেয়। বর্তমান কালকেই ধরা যেতে পারে অতীত এবং অনাগত ভবিষ্যতের এক নির্ভরশীল বিন্দু। ঢাকা শুধু একটি জেলাই নয়, এটি এক প্রাচীন রাজধানী যার আছে 4 বার রাজধানী হওয়ার অভিজ্ঞতা। ভৌগোলিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে তাই এটিকে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলা বলাই যায়। তাহলে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলা কিন্তু ঢাকা। তাহলে ভৌগোলিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে এই ঢাকার কিন্তু ঐতিহ্য অনেক। সো আমরা এখন ঢাকার নিয়ে বিস্তারিত শিখব। ঢাকার নামকরণ। ঢাকা নামের উৎপত্তি সম্পর্কে স্পষ্ট করে তেমন কিছু জানা যায় না, না গেলেও এ সম্পর্কে প্রচলিত মতগুলির মধ্যে কয়েকটি নিম্নরূপ। এক সময় এই অঞ্চলে প্রচুর ঢাক গাছ, বুটি, ফুডোসা ছিল। তাহলে এই কারণে ঢাকা হয়তো নামকরণ করা হয়েছে, কারণ এই অঞ্চলে প্রচুর ঢাক গাছ ছিল। তারপরে হচ্ছে রাজধানী উদ্বোধনের দিনে ইসলাম খানের নির্দেশে এখানে ঢাক অর্থাৎ ড্রাম বাজানো হয়েছিল। তাহলে এটাও একটা নামকরণের কারণ হতে পারে। রাজধানী উদ্বোধনের দিনে ইসলাম খানের নির্দেশে এখানে ঢাক বা ড্রাম বাজানো হয়েছিল। তারপরে হচ্ছে ঢাকা ভাষা নামে একটি প্রাকৃত ভাষা এখানে প্রচলিত ছিল। এটা একটা কারণ হতে পারে, অর্থাৎ মতবাদ, এগুলো প্রচলিত মতবাদ। তো আমরা একে একে বিভিন্ন মতবাদ দেখছি, ঠিক আছে, যে ঢাকা ভাষা নামে একটি প্রাকৃত ভাষা এখানে প্রচলিত ছিল। আরেকটা হচ্ছে রাজতরঙ্গিনীতে ঢাকা শব্দটি পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে উল্লেখিত হয়েছে, অথবা এলাহাবাদ শিলালিপিতে উল্লেখিত সমুদ্রগুপ্তের পূর্বাঞ্চলীয় রাজ্য ডবাকই হলো ঢাকা। মোগল পূর্ব যুগের পুরাতাত্ত্বিক নিদর্শন হিসেবে ঢাকা শহরে 2টি এবং মিরপুরে একটি মসজিদ রয়েছে। এর মধ্যে প্রাচীনতমটির নির্মাণ তারিখ 1456 খ্রিস্টাব্দ। ঢাকাকে একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে দেখতে পান এবং 1550 খ্রিস্টাব্দে তার অঙ্কিত মানচিত্রে এর অবস্থান নির্দেশ করেন। তাহলে এখানে একটা মানচিত্র দেখা যাচ্ছে, ঢাকার প্রথম মানচিত্র। এটি তৈরি করেন জোয়াও বে বারোস 1550 সালে। এলাহাবাদ শিলালিপিতে গ্রন্থে ঢাকা একটি থানা, সামরিক ফাঁড়ি হিসেবে এবং আইনি আকবরী গ্রন্থে সরকার বাজুহার একটি পরগনা হিসেবে ঢাকা বাজু উল্লিখিত হয়েছে। 1610 খ্রিস্টাব্দে ইসলাম খান চিশতি সুবাহ বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তরিত করেন এবং সম্রাটের নামানুসারে এর নামকরণ করেন হচ্ছে জাহাঙ্গীরনগর। প্রশাসনিকভাবে জাহাঙ্গীরনগর নামকরণ হলেও সাধারণ মানুষের মুখে ঢাকা নামটিই থেকে যায়। সকল বিদেশি পর্যটক এবং বিদেশি কোম্পানির কর্মকর্তারাও তাদের বিবরণ এবং চিঠিপত্রে ঢাকা নামটি ব্যবহার করেন। এখানে দেখেন এলাহাবাদ শিলালিপির ছবি। ঐতিহাসিক ঘটনাবলী ও প্রশাসনিক বিবর্তন। এখন আমরা দেখব ঐতিহাসিক ঘটনাবলী এবং ঢাকার কিভাবে প্রশাসনিক বিবর্তন হলো। মুসলিম পূর্ব যুগে বর্তমান ঢাকা জেলা অঞ্চল বঙ্গ নামে পরিচিত প্রশাসনিক অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল। এর কিয়দংশ কখনো কখনো সমতট এবং কখনো কখনো হরিকল নামে পরিচিত ছিল। ত্রয়োদশ শতাব্দীর প্রারম্ভে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি বঙ্গদেশে সেন রাজত্বের অবসান ঘটিয়ে মুসলিম রাজত্বের সূচনা করেন। মুঘল যুগের পূর্বে বাংলার হিন্দু ও মুসলিম শাসকেরা ঢাকার চারদিকে বিভিন্ন অবস্থানে তাদের রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন। এসব রাজধানী নগরীর কয়েকটি নিদর্শন কখনো বিক্রমপুর, ভাওয়াল ও সোনারগাঁওয়ে দেখা যায়। এখানে ছবি দেখেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির ছবি। 1575 সালে মোগলরা পাঠান সুলতানের কাছ থেকে বাংলার শাসনভার ছিনিয়ে নিলেও
তাদেরকে বাংলার ভূস্বামী 12 ভূঁইয়াদের নিয়ন্ত্রণে রাখবার জন্য যথেষ্ট বেগ পেতে হয়। 1610 খ্রিস্টাব্দের প্রাদেশিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠার পর প্রায় 100 বছর ঢাকার মর্যাদা অক্ষুণ্ণ ছিল। এ শহরে ছিল প্রশাসনিক সদর দফতর এবং সুবাহদার এবং অন্যান্য কর্মচারীদের বাসস্থান। ব্যক্তিগত ও রাজনৈতিক কারণে মহাজাদা সুজা রাজধানী স্থানান্তর করেন। সুবাহদারি স্থানান্তরিত হলে ঢাকার রাজধানীর গুরুত্ব হারিয়ে একটি স্থানীয় প্রশাসনিক কেন্দ্রে পরিণত হয়। পরবর্তী সুবাহদার শাহ সুজা ঢাকায় নির্মাণ কর্মকাণ্ড শুরু করেন। শাহ সুজার দিওয়ান মীর আব্দুল কাসিম 1645 খ্রিস্টাব্দে বড় নামে একটি সুপ্রশস্ত ইমারত নির্মাণ করেছিলেন। ইমারতটির অবস্থান বুড়িগঙ্গার তীরে এবং বর্তমান চকবাজারের দক্ষিণে। ঢাকার ইতিহাসে বেশ কয়েকটি নির্মাণ কাজের সঙ্গে মীর জুমলা নাম জড়িয়ে আছে। প্রথমে মীর জুমলার গেট, পরবর্তী সময়ে যা রমনা গেট নামে পরিচিত হয়। কার্জন হল এর কাছাকাছি ও পুরাতন হাইকোর্ট ভবনের পশ্চিমে ময়মনসিংহ রোডে গেটটি অবস্থিত। এখানে আমরা কিছু ইনফরমেশনও পেলাম, এমসিকিউ আকারে চলে আসতে পারে, যে এই যে মীর জুমলা গেট পরবর্তী সময় যেটা রমনা গেট নামে পরিচিত হয়। তারপরে কার্জন হলের কাছাকাছি ও পুরাতন হাইকোর্ট ভবনের পশ্চিমে ময়মনসিংহ রোডে গেটটি অবস্থিত। পরবর্তী সুবাহদার শায়েস্তা খান ছিলেন একজন খ্যাতিমান নির্মাতা। তিনি বেশ কয়েকটি মসজিদ ও স্মৃতিসৌধও নির্মাণ করেন। মসজিদগুলির মধ্যে চকবাজার মসজিদ, তারপরে হচ্ছে বাবুবাজার মসজিদ ও 7 গম্বুজ মসজিদ বিখ্যাত। সমাধিগুলির মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য হচ্ছে বিবি পরীর সমাধি, বর্তমান লালবাগের কেল্লা। তাহলে বর্তমান লালবাগের কেল্লায় বিবি পরীর সমাধি আছে, তো সেটা একটা খুবই ইম্পর্টেন্ট। এখানে মির্জা শাহ সুজার ছবি, মীর কাসিম এবং শায়েস্তা খান। আচ্ছা, নদীপথের পাশে অবস্থানের কারণে ঢাকা প্রাক মোগল যুগে স্থানীয় বাণিজ্যের কেন্দ্র ছিল। কেননা ঢাকা ছিল একটি উৎপাদন কেন্দ্র। এখানে উৎপাদিত সুতি বস্ত্র উচ্চমান সম্পন্ন এবং বহির্বিশ্বে ছিল এর প্রচুর চাহিদা। মুসলিম নামে পরিচিত বিভিন্ন ধরনের সুতি বস্ত্র বাইরে রপ্তানি হতো। এসব ক্রয়ের জন্য ইউরোপীয় কোম্পানিগুলো আমদানি করত প্রচুর স্বর্ণ ও রৌপ্য পিণ্ড। বাংলার নবাবদের রাজনৈতিক ক্ষমতার পতন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান 18 শতকের শেষ ভাগে ঢাকার প্রশাসনিক গুরুত্বকে ম্লান করে দেয়। উপরন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক ও উৎপাদন নীতির নগরীর আর্থিক ভিত্তিকে ধ্বংস করে দেয়। এখানে ছবি দেখেন, ফ্রান্সিস রেনাল্ডি অঙ্কিত বিখ্যাত চিত্রকর্ম লেডি ইন মুসলিন এর একটি ছবি, ঢাকা 1789। এখানে লেডি ইন মুসলিন এর ছবি। আচ্ছা, উন্নয়নের নতুন ধারা এবং সমৃদ্ধির নতুন যুগের সূত্রপাতের মাধ্যমে 1840-এর দশক নগর ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করে। নগর উন্নয়নের এই যাত্রা তখন থেকেই অব্যাহতভাবে চলতে থাকে। প্রশাসনিক ক্রমবৃদ্ধি ইতোপূর্বে ঢাকা জেলা প্রশাসনের কেন্দ্র ছিল। এটি 1829 সালে ঢাকা বিভাগ নামে একটি বৃহৎ বিভাগের সদর দফতরে পরিণত হয়। এরপর ঢাকার প্রশাসনিক গুরুত্ব বৃদ্ধি পেতে থাকে এবং 1885 সালের মধ্যে বঙ্গপ্রদেশে কলকাতার পরে ঢাকা নগরীকে সর্ববৃহৎ বেসামরিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়। এখানে দেখেন ম্যাপে ঢাকা, প্র্যাকটিস করবেন। আমাদের লিখিততে বাংলাদেশের ম্যাপ খুবই ইম্পর্টেন্ট, আমরা জানি, তো এটা দেখে দেখে প্র্যাকটিস করবেন। অথবা আর ঢাকা কোথায় এটা আপনার ভালো একটা ধারণা পাওয়া যাচ্ছে ম্যাপ থেকে। ঢাকার এখন কিছু সাধারণ তথ্য আমরা দেখব। প্রতিষ্ঠাকাল 1608 খ্রিস্টাব্দ। শহরের মর্যাদা প্রদান 1947 সালে। আয়তন, ঢাকা জেলার মোট আয়তন হচ্ছে 1463 বর্গ কিলোমিটার, 1463.60 বর্গ কিলোমিটার। রাজধানী ও অতি মহানগরী 306.38 বর্গ কিলোমিটার। মহানগর 2161.17 বর্গ কিলোমিটার। পৌর প্রশাসন, ঢাকা মহানগরীর প্রশাসনিক কেন্দ্র নগর ভবন। ঢাকা পৌরসভা 1864 সালের 1 অগস্ট প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1978 সালে কর্পোরেশন অবস্থা উন্নীত হয়েছে। ঢাকা সিটি কর্পোরেশন একটি স্বায়ত্ত কর্পোরেশন যা শহর বিষয়াবলী পরিচালনা করে। অর্থাৎ 2011 সাল থেকে ঢাকা সিটি কর্পোরেশন বর্তমানে 2 প্রশাসনিক অংশে বিভক্ত করা হয়েছে। এগুলো হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এখন এই তথ্যগুলো দেখে ঘাবড়ে যাবেন না, এগুলো মুখস্থ করার জন্য না, একটা আইডিয়া রাখার জন্য।
মুখস্থ করলে তো আপনি ভাইবা বোর্ডে ওগুলো উগরে দিয়ে আসতে পারবেন না, ভুলে যাবেন। সো মুখস্থ করার কোনো প্রেশার নেবেন না, ঠিক আছে? জাস্ট ধারণা রাখা, ঠিক আছে? বারবার রিডিং পড়বেন, গো থ্রু করবেন, তাহলেই হবে। আচ্ছা, আসন সংখ্যা 2008 সালে পুনর্নির্ধারণের ফলে ঢাকা মহানগর এলাকায় 7টি নতুন আসন যোগ করা হয়, যার ফলে রাজধানীতে আসন সংখ্যা 13 থেকে বৃদ্ধি পেয়ে 20টিতে দাঁড়ায় এবং পূর্বে বিদ্যমান ঢাকা 13 থেকে এই নতুন নির্বাচনী এলাকা গড়ে ওঠে, যার নাম দেওয়া হয় ঢাকা 20। তাহলে সংসদে আসন কয়টি? 20টি আসন। আচ্ছা, নদ নদী, তাহলে ঢাকার নদ নদী, এটা ইম্পর্টেন্ট জানা। বুড়িগঙ্গার তীরে মুঘলদের প্রতিষ্ঠিত ঢাকা শহর মালার মতো 6টি নদী দিয়ে ঘেরা। তাহলে 6টি নদী দিয়ে ঢাকা শহর মালার মতো ঘেরা। পূর্বে বালু ও শীতলক্ষা, পশ্চিমে তুরাগ ও বুড়িগঙ্গা, উত্তরে টঙ্গীর খাল এবং দক্ষিণে ধলেশ্বরী। টঙ্গী খাল তুরাগ ও বালু নদী দুটিকে সংযুক্ত করেছে। মুক্তিযুদ্ধে ঢাকা, ভেরি ইম্পর্টেন্ট, এটা আসবেই আসবে, আপনাকে ধরবেই। ঢাকা, কুমিল্লা, আখাউড়া, ভৈরব, নোয়াখালী ও ফরিদপুরের কিছু অংশ নিয়ে গঠিত হয়েছিল সেক্টর নম্বর 2। এই যে দেখেন ম্যাপে সেক্টর নম্বর 2 বড় করে দিয়ে দিয়েছি। এইখানে ছিল যে ঢাকা। তাহলে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত এই সেক্টরের কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ এবং অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মেজর এটিএম হায়দার। এই সেক্টরে 6টি সাবসেক্টর ছিল। এই তথ্যটা খুবই ইম্পর্টেন্ট, একদম আপনার ঠোঁটের আগায় থাকা চাই। আচ্ছা, ঐতিহাসিক ও দর্শনীয় স্থানসমূহ, এটা আপনাকে ধরবে, ঠিক আছে? কারণ আপনার এলাকার এগুলোই আপনার বলতে হবে, এগুলোই আপনার ঐতিহ্য, ঠিক আছে? সো ভালো মতো আমরা দেখব, মাথায় রাখবেন এগুলো যেন বলে আসতে পারেন। কিছু ছবি দিয়েছি, সব তো ছবি দেওয়া সম্ভব না, বাট বাকিগুলো আপনার দরকার হয় ঘুরে আসবেন অথবা ইন্টারনেটে দেখে নেবেন। সবচেয়ে ভালো হয় ঘুরে আসা, অনেকে এটা পারে না, বাট আমরা কিন্তু, আমার ভাইবার সময় আমি কিন্তু প্রয়োজনীয় যেমন মুক্তিযুদ্ধ জাদুঘর, ঠিক আছে, ঘুরে ঘুরে এসেছিলাম যেন বলতে পারি। লালবাগ কেল্লা, পরী বিবির মাজার, শহীদ মিনার, আর্মেনিয়ান চার্চ, ঢাকেশ্বরী মন্দির, আহসান মঞ্জিল, হোসনি দালান, সংসদ ভবন, কার্জন হল, 7 গম্বুজ মসজিদ, তারা মসজিদ, ঢাকা গেট, জিঞ্জিরা প্রাসাদ, তারা মসজিদ, খান মোহাম্মদ মৃধা মসজিদ, মুসা খান মসজিদ, কোকিল পেয়ারি জমিদার বাড়ি, রেসকোর্স ময়দান, ঢাকা চিড়িয়াখানা, বাংলাদেশ জাতীয় জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, বলধা গার্ডেন, রোজ গার্ডেন, বঙ্গবন্ধু নব থিয়েটার, হাতির ঝিল ইত্যাদি। তাহলে প্রত্যেকটা জায়গা কিন্তু আমরা নাম শুনেছি অথবা সবাই গিয়েছি, দু একটা বাদ থাকলে ঘুরে আসবেন, সময় পেলে ঘুরে আসবেন। লালবাগ কেল্লার ছবি এই যে দেখেন, কার্জন হল, তারা মসজিদ আর আহসান মঞ্জিল। এখন আমরা দেখব নকশিকাঁথার জামালপুর। তাহলে যাদের দেশের ভাষা জামালপুর তাদের জন্য হচ্ছে এই জেলা, এখন আমরা খুব বিস্তারভাবে দেখব। পটভূমি, 1845 সালে ময়মনসিংহ জেলার অধীনে জামালপুর মহকুমা গঠিত হয়। 1855 সালে জামালপুর মহকুমার সিরাজগঞ্জ থানাকে পাবনা জেলার সাথে যুক্ত করা হয়। 1866 সালে রংপুর জেলা হতে দেওয়ানগঞ্জ থানাকে জামালপুর মহকুমার অন্তর্ভুক্ত করা হয়। 1879 সালে টাঙ্গাইল মহকুমা গঠিত হলে মধুপুর সহ বেশ কিছু এলাকা জামালপুর মহকুমা হতে টাঙ্গাইল মহকুমার সাথে যুক্ত হয়। 1912 সালে বঙ্গভঙ্গের পরে লর্ড কার্জন জামালপুরকে জেলা করার ঘোষণা দেন। 1917 সালে জামালপুর জেলা গঠনের উদ্দেশ্যে ব্রিটিশ সরকার জমি অধিগ্রহণ করে। পরবর্তীতে 26 ডিসেম্বর 1978 ময়মনসিংহ থেকে আলাদা করে জামালপুরকে বাংলাদেশের 20তম জেলা হিসেবে ঘোষণা করা হয়। 14 সেপ্টেম্বর 2015 জামালপুর জেলা ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত হয়। তাহলে নকশিকাঁথার জামালপুর, যেহেতু এখানে নকশিকাঁথার খুব সুন্দর ছবি দেওয়া আছে, ভুলবেন না। নামকরণ, তাহলে জামালপুর নামকরণের ইতিহাসটা আমরা একটু দেখব। সেন বংশের রাজত্বকালে 1100 থেকে 1203 বসতি গড়ে ওঠে এবং ধর্মকর্ম পালনের জন্য একটি শিব মন্দির প্রতিষ্ঠা করা হয়। এই মন্দিরে সাধু সন্ন্যাসীদের আগমন ঘটে, যে কারণে অনেকে জামালপুরের পূর্ব নাম সন্ন্যাসীগঞ্জ বলে উল্লেখ করেন। তাহলে জামালপুরের পূর্ব নাম কি? সন্ন্যাসীগঞ্জ। আবার 1779 সালে সার্ভেয়ার জেনারেল মিস্টার রোনাল্ড
ভূমি পরিমাপ করে যে মানচিত্র তৈরি করেন সেখানে জামালপুর মৌজার নাম সিংহজানি উল্লেখ করা হয়। তাহলে আরেকটা নাম কি? সিংহজানি। ঐতিহাসিক সূত্রে জানা যায় দিল্লির সম্রাট আকবরের রাজত্বকালে হযরত শাহ জামাল রহমতুল্লাহ নামে একজন ধর্মপ্রচারক ইয়েমেন থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে 200 অনুসারী নিয়ে এ অঞ্চলে আসেন। ধারণা করা হয় হযরত শাহ জামাল রহমতুল্লাহ এর নাম অনুসারে এ অঞ্চলের নামকরণ হয় জামালপুর। তাহলে খুবই সুন্দর কিন্তু হিস্ট্রি আমরা জানতে পারলাম। গল্প আকারে কিন্তু পড়ে নেবেন, মনে থাকবে, খুবই ইজিলি মনে থাকবে। আর যাদের যাদের জেলা তাদের তো আর সবগুলো পড়তে হচ্ছে না, তো নির্দিষ্ট আপনার যে জেলাটা সেটা খুব ভালোভাবে আপনার পড়ে যাওয়াটা, জেনে যাওয়াটা আপনার দায়িত্ব। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি হযরত শাহ জামাল রহমতুল্লাহ এর মাজার। সাধারণ তথ্য, তাহলে জামালপুরের এখন সাধারণ তথ্য আমরা দেখব। প্রতিষ্ঠা 26শে ডিসেম্বর 1978। সীমানা উত্তরে ভারতের মেঘালয়, কুড়িগ্রাম ও শেরপুর। এখানে আমরা ম্যাপে একটু দেখলে কিন্তু আরও সুবিধা হবে, যে এখানে ম্যাপে দেখেন বাংলাদেশের ঠিক উত্তর দিকে, তাই না জামালপুর? তবে জামালপুরের আবার উত্তর দিকে কি এখানে দেখেন আছে উত্তরে ভারতের মেঘালয়, কুড়িগ্রাম ও শেরপুর। তাহলে উত্তরে ভারতের মেঘালয় এখানে, ঠিক আছে, কুড়িগ্রাম আছে এখানে, আমাদের কুড়িগ্রাম সম্ভবত এই পাশে, এবং শেরপুর। আচ্ছা, পূর্বে শেরপুর ও ময়মনসিংহ, না দক্ষিণে টাঙ্গাইল, পূর্বে শেরপুর ও ময়মনসিংহ এবং পশ্চিমে সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধা। জেলার আয়তন 2031.98 বর্গ কিলোমিটার। সূত্র বিবিএস, জনসংখ্যা 24,99,738 জন। বিবিএস এর আমরা তো জানি বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স ব্যুরো, যেটা এই বিবিএস থেকে আমার নেওয়া, সেটা হচ্ছে 24,99,738 জন হচ্ছে জনসংখ্যা। সাক্ষরতা 7 বছর ও তদূর্ধ্ব 61.53% এবং ঘনত্ব হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে 1182 জন। এখন এগুলো কি মুখস্থ থাকবে? থাকবে না, বাট আপনার একটু আইডিয়া নিয়ে যাবেন, নিজস্ব জেলা তো একটু ধারণাটা নিয়ে যাবেন যে আপনাদের সাক্ষরতা কত। সাক্ষরতা 61.53%, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। জনসংখ্যাটাও একটু দেখে যেতে পারেন। প্রশাসনিক কাঠামো, উপজেলা 7টি, জামালপুর সদর, বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মেলান্দাহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ি। থানা কয়টি? 7টি, পৌরসভা 8টি, তারপরে উপজেলা সহ হাজরাবাড়ি, মানে পৌরসভা মোট 7টি এবং উপজেলা সহ হাজরাবাড়ি ইউনিয়ন হচ্ছে 68টি। জাতীয় সংসদের আসন কয়টি? 5টি। নদ নদী, যমুনা, তাহলে নদ নদী খুবই ইম্পর্টেন্ট কিন্তু, সেটা হচ্ছে যমুনা, ব্রহ্মপুত্র নদ, জিঞ্জিরাম, কয়রা, চাতাল, তেঘরিয়া, ঝিনাই প্রভৃতি। জামালপুর জেলা আয়তনে দেশের 31তম, জনসংখ্যার দেশের 27তম, ময়মনসিংহ বিভাগের 3য় এবং ময়মনসিংহ বিভাগের 2য়। তাহলে মানে এগুলো হচ্ছে কততম আর কি, যে জনসংখ্যায় পুরো দেশের হচ্ছে 27তম আর আয়তনে দেশের 31তম। তো এগুলো একটু আইডিয়া রাখলেন। মুক্তিযুদ্ধে জামালপুর ভেরি ইম্পর্টেন্ট। দেখেন সেক্টর 11, তাহলে 11 কোথায়? এই যে দেখেন 11। মানচিত্রের ধারণা আপনার মাথায় একদম যেন সেট থাকে, ঠিক আছে। এই সেক্টর এর ম্যাপ প্রত্যেক ক্ষেত্রে আমি দিব। এই সেক্টরগুলো মুক্তিযুদ্ধে আপনার জেলা, মুক্তিযুদ্ধে কোন সেক্টর, ভেরি ইম্পর্টেন্ট। এখানে হানাদার মুক্ত দিবস 5 ডিসেম্বর বকশীগঞ্জ, 6 ডিসেম্বর দেওয়ানগঞ্জ, 7 ডিসেম্বর ইসলামপুর, 9 ডিসেম্বর মেলান্দাহ, 10 ডিসেম্বর জামালপুর সদর, 12 ডিসেম্বর মাদারগঞ্জ ও সরিষাবাড়ি। অর্থাৎ হানাদার মুক্ত দিবস কবে কবে এই এলাকা হানাদার মুক্ত হয়। সো এটা মনে থাকবে না, একটু দেখলেন, এটা আমি বলছি না মুখস্থ করতে, এগুলো ধরবে না। মেইন ইম্পর্টেন্ট হচ্ছে 11 নং সেক্টর এবং কে কে কমান্ডার ছিল, এটা ভেরি ইম্পর্টেন্ট। এগুলো ভালো করে মাথায় নিয়ে যাবেন। নকশিকাঁথার জামালপুর, নকশিকাঁথা ও হস্তশিল্প। তাহলে নকশিকাঁথা ও হস্তশিল্প নিয়ে আমরা একটু দেখব এখন। কাপড়ের উপর তৈরি নকশা করা কাঁথাই নকশিকাঁথা।
আবহমান কাল থেকেই বাংলার বধূরা স্বভাবগতভাবে বাংলার ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্যগুলোকে মনের মাধুরী মিশিয়ে সুই সুতার মাধ্যমে কাপড়ের উপরে নকশা করে যে কাঁথা বোনেন তাই নকশি কাঁথা। জামালপুরের নকশি কাঁথা সারা দেশে আগে থেকেই প্রশংসিত। গুণগত মান উন্নত এবং দাম তুলনামূলকভাবে কম হওয়ায় দেশ ও দেশের বাইরে এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নকশি কাঁথা শিল্পের জিনিস পত্রাদির মধ্যে রয়েছে নকশি কাঁথা, বেড কভার, 3 পিস, ওয়ালমেট, কুশন কভার, শাড়ি, পাঞ্জাবি, টি শার্ট, ফতুয়া, স্কার্ট, লেডিস পাঞ্জাবি, ইয়োক, পার্স, বালিশের কভার ইত্যাদি। উল্লেখযোগ্য স্থাপনা ও দর্শনীয় স্থান, তাহলে এটাও অনেক ইম্পর্টেন্ট, আপনাকে ধরবেই পরীক্ষা, আপনার বাইবাতে কিন্তু ধরবে এগুলো। সদরে কি আছে তাহলে? সদরে শাহ জামাল রহমতুল্লাহ এর মাজার, এই যে ছবি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে শাহ কামালের মাজার। আমরা শাহ জামালের মাজার কিন্তু আগেই দেখেছি। রাজা হরিশ্চন্দ্রের দিঘি, শোলাকুড়ি পাহাড়। বক্সিগঞ্জে আছে ধনুয়া কামালপুর স্থলবন্দর, গাঢ় পাহাড়। মেলান্দহে আছে শাহ কামাল রহমতুল্লাহের মাজার, এই যেটা মেলান্দহে আছে এটা শাহ কামাল রহমতুল্লাহের মাজার। সরিষাবাড়ি যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, প্রজাপতি পার্ক, দ্বিজেন শর্মা উদ্ভিদ উদ্যান। ইসলামপুরে আছে যমুনা নদী। দেওয়ানগঞ্জ যমুনা পার জিল বাংলা সুগার মিলস লিমিটেড। আর মাদারগঞ্জে আছে ঐতিহ্যবাহী খড়কা বিল। এগুলো একটু দেখে যাবেন, ঠিক আছে? কারো যদি সম্ভব হয় নিজের জেলা তো ঘুরে আসবেন, তাহলে বলতে পারবেন কোথায় কি আছে। জামালপুরের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, তো এটাও খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু ধরবে যে তোমার এলাকার উল্লেখযোগ্য ব্যক্তিত্ব বলো কে কে আছে। তাহলে মেজর খালেদ মোশাররফ, বীর উত্তম ও 2 নং সেক্টর কমান্ডার। তাহলে খুবই ইম্পর্টেন্ট, মেজর খালেদ মোশাররফ বীর উত্তম ছিলেন এবং 2 নং সেক্টর কমান্ডার হচ্ছে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। সৈয়দ সদরুজ্জামান বীর প্রতীক, মিজানুর রহমান খান বীর প্রতীক, আনিসুর রহমান বীর প্রতীক, আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, হাসান হাফিজুর রহমান কবি ও সাংবাদিক, আবদুল্লাহ আল মামুন অভিনেতা ও নাট্যকার, আনোয়ার হোসেন অভিনেতা। এখানে ছবি দিয়ে দিয়েছি, খালেদ মোশাররফ, সৈয়দ সদরুজ্জামান, আবদুল্লাহ আল মামুন, মিজানুর রহমান খান এবং আনোয়ার হোসেন। আপনারা আরও নিজেরা অনলাইনে ঘেটে ঘেটে দেখে যাবেন ছবি, যেন মনে থাকে। আচ্ছা, নৈসর্গিক নেত্রকোনা, তাহলে এখন নেত্রকোনা যাদের দেশের ভাষা তাদের জন্য এখন আয়োজন হচ্ছে নৈসর্গিক নেত্রকোনা। নেত্রকোনার যাবতীয় আমরা জেলা ব্র্যান্ডিং শিখব। পটভূমি গারো পাহাড়ের পাদদেশে হাওড় বাওড় বিলে ঝিলে ভরা, জলবাহী নদী ঘেরা, সাংস্কৃতিক বৈচিত্র্য ও প্রাকৃতিক রূপ সমৃদ্ধ জেলা নেত্রকোনা। ব্রিটিশ শাসনামলে 1880 সালে নেত্রকোনা মহকুমা সৃষ্টি করা হয়। 3 জানুয়ারি 1882 নেত্রকোনা মহকুমার কার্যক্রম শুরু হয়। পাকিস্তান আমলে নেত্রকোনা মহকুমাকে জেলায় উন্নীত করার জন্য গণদাবি ওঠে। 1962 সালে তৎকালীন সরকার কেন্দুয়ায় জেলা সদর স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণ করে, কিন্তু সরকারের সে পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। 17 জানুয়ারি 1984 সালে নেত্রকোনা মহকুমাকে জেলা হিসেবে ঘোষণা করা হয় এবং 1 ফেব্রুয়ারি 1984 আনুষ্ঠানিকভাবে নেত্রকোনাকে জেলার কার্যক্রম শুরু হয়। 14 সেপ্টেম্বর 2015 নেত্রকোনা জেলাকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করা হয়। তাহলে খুবই রিসেন্ট, 14 সেপ্টেম্বর 2015-তে নেত্রকোনাকে ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত করা হয়। এখানে ম্যাপে দেখেন নেত্রকোনা কোথায়, তো দেখে যাবেন। নামকরণ, তাহলে নেত্রকোনার নামকরণটা খুবই ইন্টারেস্টিং, আমরা একটু দেখব। মাছ ভাতের খনি বলে খ্যাত হাওড় বাওড় সমৃদ্ধ জেলা নেত্রকোনা। নেত্রকোনার পূর্ণ নাম কালীগঞ্জ। লোকশ্রুতি রয়েছে নেত্রকোনা শহরের মধ্য দিয়ে প্রবাহিত মগরা নদীর বাঁকটি চোখের বা নেত্রের কোণের মতো বলে এই এলাকার নামকরণ হয় নেত্রকোনা। তাহলে দেখছেন কত ইন্টারেস্টিং একটা নামকরণ, যে মগরা নদীর বাঁকটি চোখের বা এই নেত্রের কোণের মতো, এই কারণে নাম হয়েছে নেত্রকোনা। আবার অনেকের মতে মগরা ও কংস নদী পরিবেষ্টিত এলাকাটি দেখতে অনেকটা চোখের মতো বা নেত্রের কোণ সদৃশ ছিল বলে জেলার নাম
নেত্রকোনা হয়। তবে অধিক গ্রহণযোগ্য মতবাদ হলো ইংরেজদের মুখে মুখে উচ্চারিত নাটোরকোনা থেকে নেটোরকোনা এবং পরবর্তীকালের নেটোরকোনার সংশোধিত সংক্ষিপ্ত রূপায়ণ নেত্রকোনা। সাধারণ তথ্য, তাহলে একটু ডিটেল আমরা একটু জানবো। নৈসর্গিক নেত্রকোনার প্রতিষ্ঠা ছিল 1 ফেব্রুয়ারি 1984 সাল। সীমানা উত্তরে ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড়, দক্ষিণে কিশোরগঞ্জ, পূর্বে সুনামগঞ্জ এবং পশ্চিমে ময়মনসিংহ জেলা। ঠিক আছে, এগুলো কিন্তু ভালো ধারণা নিয়ে যাবেন, ম্যাপ দেখে দেখে শিখবেন। ঠিক আছে, উপরে কি আছে নিচে কি আছে, মানে উত্তর দক্ষিণ পূর্ব এবং পশ্চিমে কি কি আছে। এখানে যেমন দেওয়া আছে যে মেঘালয় রাজ্যের গারো পাহাড় আছে উত্তরে, দক্ষিণে আছে কিশোরগঞ্জ এবং পূর্বে সুনামগঞ্জ এবং পশ্চিমে ময়মনসিংহ জেলা। আয়তন কত? 2794 অর্থাৎ 2794.28 বর্গ কিলোমিটার। সূত্র বিবিএস। জনসংখ্যা 23,24,853 জন। সাক্ষরতা 7 বছর ও তদূর্ধ্ব 66.25%। ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 832 জন। একটু ধারণা রাখতে হবে, কিন্তু নিজের জেলা তো আপনার এই ডিটেলগুলো জানতে হবে। আপনার তো 64টা জেলা মনে রাখতে হচ্ছে না, শুধু নিজের জেলা। সো অবশ্যই এগুলো মনে রাখবেন, বারবার দেখলে কিন্তু এমনিতেই মনে থাকবে। প্রশাসনিক কাঠামো কি? উপজেলা 10টি, নেত্রকোনা সদর, কমলাকান্দা, কেন্দুয়া, মদন, দুর্গাপুর, পূর্বধলা, আটপাড়া, খলিয়াজুড়ি, বারহাট্টা ও মোহনগঞ্জ। থানা 10টি, পৌরসভা 5টি, নেত্রকোনা সদর, কেন্দুয়া, দুর্গাপুর, মদন ও মোহনগঞ্জ। ইউনিয়ন কতটি? 86টি। জাতীয় সংসদের আসন কয়টি? 5টি। আর প্রধান নদ নদী, ভেরি ইম্পর্টেন্ট, নদ নদীটা ইম্পর্টেন্ট, মগরা, কংস, ধনাইখালী, সাইডুলি, ধনু, নিতাই ও সোমেশ্বরী। আন্তঃসীমান্ত নদী হচ্ছে সোমেশ্বরী। আচ্ছা, এখানে ম্যাপ দিয়ে দিয়েছি, ম্যাপে একটু দেখে এগুলো ভালো মতো দেখে যাবেন। হ্যাঁ, ম্যাপটা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে মাথায় তা থাকবে আর কি। হয়তো আপনার ভাইভাতে লিখতে হবে না, তাই না, কিন্তু আপনি ম্যাপ যদি নিজে লিখে লিখে প্র্যাকটিস করেন তাহলে মনে থাকে, কোথায় কি আছে মনে থাকে। উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, নেত্রকোনাতে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, তাহলে আপনাকে অবশ্যই ধরবে ভাইভাতে। তাহলে এখন আমরা একটু দেখব। ছবি যতগুলো পেরেছি দিয়েছি, কিন্তু আপনাদের আরও দেখতে হবে, প্রত্যেকটা দেখে দেখে যাবেন, ইন্টারনেট থেকে ঘেটে ঘেটে দেখে যাবেন। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বীর উত্তম কর্নেল আবু তাহের 11 নং সেক্টর কমান্ডার। বীর বিক্রম আবু ইউসুফ, আব্দুস সাত্তার, মোহাম্মদ নিজামুদ্দিন, তারাউদ্দিন। বীর প্রতীক মোহাম্মদ সাখাওয়াত হোসেন বাহার, মোহাম্মদ ওয়ারেসাত হোসেন বেলাল, খলিলুর রহমান খান, মোসলেহ উদ্দিন আহমেদ, হেলালুজ্জামান পান্না। তাহলে এখানে নাম এর সবার তো ছবি দিতে পারিনি, কিছু কিছু দিয়েছি, যেমন হুমায়ুন আহমেদ, নির্মলেন্দু গুণ, বারী সিদ্দিকী, হেলাল হাফিজ, যতীন সরকার, শাহাবুদ্দিন আহমেদ। আচ্ছা, শিল্প সাহিত্য ও সংস্কৃতি হুমায়ুন আহমেদ, নির্মলেন্দু গুণ, হেলাল হাফিজ, যতীন সরকার, খালেক দাদ চৌধুরী, কুদ্দুস বয়াতি, চন্দ্রকুমার দে, ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল, আহসান হাবিব, বারী সিদ্দিকী প্রমুখ। অন্যান্য ব্যক্তিত্ব কমরেড মণি সিংহ, কমিউনিস্ট নেতা, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, এই যে যার ছবি একটু আগে দেখালাম, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি মোস্তফা জব্বার, প্রযুক্তি উদ্যোক্তা, ওবায়দুল হাসান, বর্তমান প্রধান বিচারপতি, আরিফ খান জয়, ফুটবলার, নাজমুন মুনিরা, ন্যান্সি, সঙ্গীত শিল্পী। আমরা অনেক পরিচিত মুখের নামও পেলাম, এগুলো ভালো মতো দেখে যাবেন, আর ছবি তো দিয়েই দিয়েছি। উল্লেখযোগ্য স্থাপনা ও দর্শনীয় স্থান দুর্গাপুর, বিরিশিরি কালচারাল একাডেমি, চীনামাটির পাহাড়, গাঢ় পাহাড়, কমলা রানী দিঘি, বারহাট্টা, সিঙ্গার বিল মোহনগঞ্জ, ডিঙাপোতা হাওড়, মদন উচিতপুর হাওড়, খালিয়াজুড়ি, হেমনগর হাওড়। নেত্রকোনা জেলা আয়তনে দেশের 19তম, ময়মনসিংহ বিভাগের 2য়, জনসংখ্যায় দেশের 30তম, ময়মনসিংহ বিভাগের 3য়। মুক্তিযুদ্ধে নেত্রকোনা সেক্টর কি? 11 নং সেক্টর। তাহলে এখানে ছবি দেখতে পাচ্ছেন চীনামাটির পাহাড়, তাহলে বিজয়পুর চীনামাটির পাহাড় টারশিয়ারি যুগের।
এটি মূলত সাদামাটির পাহাড়। এই মাটি সিরামিক শিল্পের প্রধান কাঁচামাল। 1957 সাল থেকে চীনামাটি উত্তোলনের কাজ শুরু হয়। এই প্রাকৃতিক সম্পদ জিআই স্বীকৃতি পায় 2021 সালে। কেন ইম্পর্টেন্ট? কারণ জিআই স্বীকৃতি পায় 2021 সালে। এখন আমরা দেখব বাংলার দ্বীপ রানী ভোলা। তাহলে যাদের দেশের ভাষা ভোলা তাদের জন্য এখন ইম্পর্টেন্ট একটা বিস্তারিত আমরা দেখব যে ভোলা সম্পর্কে যাবতীয় তথ্য আমরা দেখব। পটভূমি, ভোলার আদি নাম দক্ষিণ শাহবাজপুর। তাহলে আদি নাম কি? দক্ষিণ শাহবাজপুর। ব্রিটিশ আমলে দক্ষিণ শাহবাজপুরের একাংশ ছিল সুন্দরবনের অংশ। তখন বাকেরগঞ্জ জেলার 2/3 ছিল সুন্দরবনে আবৃত। চিরস্থায়ী বন্দোবস্তের সময় সুন্দরবন চন্দ্রদ্বীপ ও বুজুর্গ উমেদপুর পরগনা হতে পৃথক করা হয় এবং সুন্দরবন নামে একটি নতুন পরগনা সৃষ্টি করা হয়। মঠবাড়িয়া, পাথরঘাটা, খেপুপাড়া, লালমোহন, চর ফ্যাশন, বরগুনা ও আমতলির একাংশ নিয়ে পরগনা গঠিত হয়। 1781 সালে মনপুরা দক্ষিণ শাহবাজপুর জমিদারের সম্পত্তি ছিল। জনৈক মনগাজী দক্ষিণ শাহবাজপুর জমিদারের নিকট হতে মনপুরা ইজারা নেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস 1790 সালে জমিদারের 10 শালা ভূমি বন্দোবস্ত দেন। 22 মার্চ 1793 তিনি এ বন্দোবস্তকে চিরস্থায়ী বলে ঘোষণা করেন। এই যে আমরা জানি লর্ড চার্লস কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক। 19 শতকের প্রথম ভাগে মেঘনার শাখা ইলিশা ও তেঁতুলিয়া বৃহত্তর আকার লাভ করে। তাই সরকার সিদ্ধান্ত নেয় বাকেরগঞ্জ হতে দক্ষিণ শাহবাজপুর ও হাতিয়াকে নোয়াখালীর অন্তর্ভুক্ত করার। 22 এপ্রিল 1822 জেলা ম্যাজিস্ট্রেট দক্ষিণ শাহবাজপুরকে নোয়াখালীর অন্তর্ভুক্ত করার সুপারিশ করেন। 1845 সালে নোয়াখালী জেলার অধীনে ভোলা মহকুমা গঠিত হয়। তাহলে 1845 সালে নোয়াখালী জেলার অধীনে ভোলা মহকুমা গঠিত হয়। দৌলত খানের আমানিয়া ছিল তখন এর প্রশাসনিক কেন্দ্র। 1869 সালে মহকুমাটি বরিশালের সঙ্গে যুক্ত হয়। তখন দৌলত খান ও বোরহানুদ্দিন হাট নামক দুটি থানা এবং তালতলি, গাজীপুর ও তজুমউদ্দিন নামক 3টি আউটপোস্ট নিয়ে এই মহকুমা গঠিত হয়। 1876 সালে দৌলত খান থেকে ভোলা মহকুমা সদর স্থানান্তরিত হয় এবং 1920 সালে ভোলা পৌরসভা গঠিত হয়। 1 ফেব্রুয়ারি 1984 এটিকে জেলায় রূপান্তরিত করা হয়। তাহলে জেলা হলো কবে? 1 ফেব্রুয়ারি 1984 সালে ভোলা একটি জেলায় রূপান্তরিত করা হয়। ম্যাপে দেখেন ভোলা কোথায়, এটা ভেরি ইম্পর্টেন্ট। কোথায় এটা আপনার ভালো ধারণা থাকতে হবে, ম্যাপের ভালো ধারণা থাকতে হবে। নামকরণ, তাহলে ভোলা জেলার নামকরণটা আমরা এখন ইতিহাস দেখব। ভোলার নামকরণের পেছনে স্থানীয়ভাবে একটি কাহিনী প্রচলিত রয়েছে। ভোলা শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া বেতুয়া নামক খালটি পূর্বে তেমন প্রশস্ত ছিল না। একসময় এটা পরিচিত ছিল বেতুয়া নদী নামে। খেয়া নৌকার সাহায্যে নদীতে পারাপার চলত। খুব বয়স্ক একজন মাঝি খেয়া নৌকার সাহায্যে লোকজনকে পারাপারের কাজ করত। তার নাম ছিল ভোলা গাজী পাটনি। আজকের যোগীর ঘোলের কাছেই তার আস্তানা ছিল। এ ভোলা গাজীর নামানুসারেই একসময় নামকরণ হয় ভোলা। ভেরি ইন্টারেস্টিং। আদি নাম কি? ভোলা জেলার আদি নাম দক্ষিণ শাহবাজপুর। তাহলে আদি নাম কি ছিল? দক্ষিণ শাহবাজপুর। এ অঞ্চল একসময় সুবে বাংলার অন্তর্ভুক্ত ছিল। সে সময় সম্রাট আকবরের সাবেক সেনাপতি শাহবাজ খান কাম্বোহ পর্তুগিজদের দমন করার জন্য দৌলত খানের দুর্গ স্থাপন করে যুদ্ধ করেন। সুবেদারি আমলে তার নামে এই জায়গাটির নামকরণ করা হয় শাহবাজপুর। সাধারণ তথ্যাবলী, তাহলে এখন আমরা দেখব এই যেখানে ভোলা জেলার সুন্দর কিন্তু একটা ম্যাপ দেওয়া আছে, এটা দেখে দেখে প্র্যাকটিস করবেন। আচ্ছা, জেলা প্রতিষ্ঠা হয় এই যে 1 ফেব্রুয়ারি 1984 সালে। সীমানা: উত্তরে লক্ষ্মীপুর ও বরিশাল, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে লক্ষ্মীপুর ও নোয়াখালী, মেঘনা নদী এবং শাহবাজপুর চ্যানেল, পশ্চিমে পটুয়াখালী ও বরিশাল এবং তেঁতুলিয়া নদী। তাহলে এই সীমানাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ম্যাপ দেখে দেখে, যেমন ম্যাপ দেখিয়েছি এখানে ম্যাপ, এই ম্যাপটা দেখে দেখে উত্তরে কি
দক্ষিণে দেখেন বঙ্গোপসাগর, পূর্বে কি কি আছে যেমন লক্ষ্মীপুর এবং নোয়াখালী, এবং পশ্চিমে কি কি জেলা, কোন কোন জেলা, এগুলো ভালো মতো প্র্যাকটিস করে করে যাবেন। আচ্ছা, ভোলা আয়তনে দেশের 14তম, বরিশাল বিভাগের প্রথম, জনসংখ্যায় দেশের 38তম, বরিশাল বিভাগের দ্বিতীয়, আয়তন হচ্ছে ৩,৪০৩.৪৮ বর্গ কিলোমিটার, জনসংখ্যা 19,32,518 জন, আর ক্ষুদ্র নিগোষ্ঠী 773 জন, জনসংখ্যা বৃদ্ধির হার 0.95%। এই ধারণাগুলো নিয়ে যাবেন ভালো মতো করে, নিজস্ব জেলা যেহেতু, সো ধারণাগুলো খুবই ক্লিয়ার রাখবেন। হ্যাঁ, এগুলো দরকার হয় মুখস্থ কিছুটা করতে হবে, মানে বারবার দেখার মাধ্যমে আর কি। আচ্ছা, তাহলে আরও কিছু তথ্যাবলী আমরা দেখি। ভোলা জেলার সাক্ষরতা হচ্ছে 7 বছর ও তদূর্ধ্ব 67.30%, ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 568 জন, প্রশাসনিক কাঠামো ভোলা জেলার উপজেলা হচ্ছে 7টি, ভোলা সদর, বোরহানউদ্দিন, মনপুরা, চর ফ্যাশন, দৌলত খান, তজুমউদ্দিন, লালমোহন, আর থানা হচ্ছে 10টি, পৌরসভা 5টি, ভোলা, দৌলত খান, বোরহানউদ্দিন, লালমোহন ও চর ফ্যাশন, ইউনিয়ন কতটি? 70টি, জাতীয় সংসদের আসন 4টি, প্রধান নদ নদী মেঘনা, শাহবাজপুর চ্যানেল, তেঁতুলিয়া ও গণেশপুরা নদী এবং দারোগার খাল উল্লেখযোগ্য। ব্যক্তিত্ব এখন দেখব ভোলাতে। তাহলে কে কে ছিল? শাহে আলম বীর উত্তম, মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন বীর বিক্রম, রফিকুল ইসলাম বীর বিক্রম, নাজিউর রহমান মঞ্জুর বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ, তোফায়েল আহমেদ বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ, মোশাররফ হোসেন শাহজাহান সাবেক মন্ত্রী ও রাজনীতিবিদ, সিদ্দিকুর রহমান রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা যিনি বাঘা সিদ্দিক নামেও পরিচিত, সৈয়দ মাহবুবুর রহমান বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সচিব, কবি মোজাম্মেল হক, কবি নাসির আহমেদ, আমিনুল হক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক। এখানে কিছু ছবি আমরা দিয়ে দিয়েছি। তোফায়েল আহমেদ, সিদ্দিকুর রহমান, মোশাররফ হোসেন শাহজাহান, নাজিউর রহমান মঞ্জুর। আচ্ছা, তাহলে এখন আমরা মুক্তিযুদ্ধে ভোলার অবস্থানটা দেখব, ভেরি ইম্পর্টেন্ট। উল্লেখযোগ্য ব্যক্তিত্বের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল। তাহলে এখানে এই যে সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের ছবি, ডিটেল হচ্ছে দেখেন, একটু ভালো মতো জেনে যাবেন। জন্ম, মোস্তফা কামালের জন্ম হচ্ছে 16 ডিসেম্বর 1947, মৌটুপি, আলীনগর, ভোলা। সেক্টর 2 নং, কর্মস্থল বাংলাদেশ সেনাবাহিনী। শহীদ হন 18 এপ্রিল 1971, দরুইন আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়াতে। কোথায় এখানে শহীদ হন? দরুইন আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়াতে। মুক্তিযুদ্ধের খেতাব হচ্ছে বীরশ্রেষ্ঠ, সমাহিত হন মোগরা আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। এই মোগরা আখাউড়া ওনার সমাধি ব্রাহ্মণবাড়িয়াতে, ঠিক আছে। আচ্ছা, এখন মুক্তিযুদ্ধে ভোলা, এই যে সেক্টর, প্রত্যেক ক্ষেত্রে ম্যাপটা আমি দিয়ে দিয়েছি। সেক্টরগুলো আপনার মাথায় একদম সেট হওয়া চাই, ঠিক আছে। চোখ বন্ধ করলে যেন আপনি দেখতে পান সেক্টর কোনটা কোথায় আছে। মুক্তিযুদ্ধে ভোলা ছিল 9 নম্বর সেক্টর। এই যে দেখেন 9 নম্বর সেক্টর, এইখানে এই পুরো অংশটা 9 নম্বর সেক্টর। তাহলে হানাদার বা শত্রুমুক্ত দিবস 22 অক্টোবর লালমোহন, 21 নভেম্বর তজুমউদ্দিন, 26 নভেম্বর দৌলত খান, 27 নভেম্বর বোরহানউদ্দিন, 2 ডিসেম্বর চর ফ্যাশন, 10 ডিসেম্বর ভোলা সদর, মুক্তাঞ্চল, মনপুরা। ভোলাদ্বীপ মেঘনা নদীর মোহনায় অবস্থিত, গাঙ্গেয় অববাহিকার নিম্নাঞ্চলে অবস্থিত দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা। তাহলে দেশের একমাত্র দ্বীপ জেলা কি? ভোলা। আনুমানিক 1235 সালের দিকে দ্বীপটি গড়ে উঠতে শুরু করে। 1235 সালের শুরুতে এখানে প্রথম চর পড়া শুরু হয় এবং 1300 সালের দিকে চাষাবাদ শুরু হয়। 1500 সালের দিকে মগ ও পর্তুগিজ জলদস্যুদের নজরে পড়ে এই দ্বীপটির ওপর। তারা দ্বীপটিকে ঘাঁটি বানিয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে নির্বিঘ্নে লুটপাট চালিয়ে যেতে থাকে। 1517 সালে জন ডি সিলভেরা নামক জনৈক পর্তুগিজ জলদস্যু দ্বীপটি দখল করে। পর্তুগিজদের রেখে যাওয়া ভীম দর্শন কিছু রোমশ কুকুর আজও দক্ষিণাঞ্চলের মানুষকে সেসব লোমহর্ষক অত্যাচারের কাহিনী স্মরণ করিয়ে দেয়।
বলা বাহুল্য মনপুরা ছিল এদের দস্যুবৃত্তির লীলাক্ষেত্র। আমরা জানি মনপুরা খুবই ফেমাস একটা কি আছে, মুভি আছে, বাংলা চলচ্চিত্র আছে মনপুরা, অনেকেই দেখে থাকবেন, না দেখে থাকলে দেখে নিতে পারেন। এখানে মনপুরার ছবি দেখতে পাচ্ছেন, এই যে মনপুরা দ্বীপ ভোলা। উল্লেখযোগ্য স্থাপনা ও দর্শনীয় স্থান সদরে কি কি আছে দেখেন, স্বাধীনতা জাদুঘর, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর, নিজাম হাসিনা জামে মসজিদ, ইলিশা ঘাট ফাতেমা খানম জামে মসজিদ, চর শিবপুর, চর সামাইয়া, চর ভেদুরিয়া, ভেলুমিয়া চর। আচ্ছা, দৌলতখানে কি কি আছে, চর খলিফা, চর পাতা, নেয়ামতপুর চর, চর মুন্সি এবং মদনপুর চর। বোরহানুদ্দিনে তেঁতুলিয়া নদী ইকো পার্ক, শাহবাজপুর গ্যাস ক্ষেত্র, প্রাচীন জনপদ দেউলি, ভেরি ইম্পর্টেন্ট, তাহলে বোরহানুদ্দিনে আছে প্রাচীন জনপদ দেউলি। লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক, চর কচুয়াখালী, চর ভূতা, দেবীর চর ও চর উমেদ। আচ্ছা, মনপুরাতে কি কি আছে, মনপুরা দ্বীপ, চর মজুমদার, চর মামুন, চর বদনা, চর পাতালিয়া, চর পিয়াল, উড়ির চর, চর মান্নান, সোনার চর, চর কলাতুলি, চর মনপুরা, চর তাজাম্মুল। চর ফ্যাশন, চর ফ্যাশনে কি কি আছে, চর কুকরি মুকরি, এটা ভেরি ইম্পর্টেন্ট, আমরা কিন্তু বিভিন্ন উল্লেখযোগ্য চরের নামটা কিন্তু পড়েছি, প্রিলিতে কিন্তু আসে কোথায় কোন চর আছে। তাহলে চর ফ্যাশন হচ্ছে, চর ফ্যাশনে আছে চর কুকরি মুকরি বন্যপ্রাণী অভয়ারণ্য, চর কুকরি মুকরি ইকো পার্ক, তরুয়া সৈকত, জ্যাকব টাওয়ার, হরিণ প্রজনন কেন্দ্র, চর আইচা, চর পাতিলা, চর রুস্তম, ভাসান চর, চর নিউটন এবং ঢাল চর। তো তাহলে আমরা দেখলাম কি কি উল্লেখযোগ্য স্থাপনা বা জায়গা আছে, নিদর্শন আছে। এখন দেখব ভোলাতে এই যে দেশের 29তম গ্যাস ক্ষেত্র পাওয়া গিয়েছে। তো আমাদের জানি প্রাকৃতিক সম্পদ এর জন্য এই সব দক্ষিণাঞ্চল কিন্তু ফেমাস, আর এগুলো প্রিলিতেও আসে, লিখিততেও আসে এবং ভাইভাতেও আপনাকে আপনার এলাকার কি কি পাওয়া যায় সেখানে ভৌগোলিক নির্দেশনা এগুলো সব জানতে হবে। সো এই সেক্টরটা মানে এই প্রাকৃতিক সম্পদ যে টপিকটা সেটা কিন্তু প্রিলি, রিটেন, ভাইভা তিনটার ক্ষেত্রেই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো ঠিক আছে, এখন আমরা একটু দেখি যে ভোলাতে দেশের 29তম গ্যাস ক্ষেত্র পাওয়া গেছে, সেটা একটু জেনে যাব। ভোলা সদর উপজেলায় দেশের 29তম গ্যাস ক্ষেত্র আবিষ্কার করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড, বাপেক্স। তাহলে 22শে মে 2023-এ গ্যাস ক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দেওয়া হয়। এর আগে 8 মার্চ 2023 ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে মালেরহাট সংলগ্ন এলাকায় ইলিশা 1 কূপের খনন কাজ শুরু হয়। তাহলে 22শে মে 2023-এ গ্যাস ক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দেওয়া হয়, এটা একটা ডেট পেলাম আমরা। 14 এপ্রিল 2023 ড্রিল স্টেম টেস্ট ডিএসটি এর মাধ্যমে সফলভাবে কূপ খনন শেষ হয়। 28 এপ্রিল 2023 কূপের মুখে আগুন জ্বালিয়ে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয়। নতুন গ্যাস ক্ষেত্রের 3 স্তরে 200 বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ রয়েছে। তাহলে এখানে দেখেন নতুন গ্যাস ক্ষেত্রের 3 স্তরে 200 বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ রয়েছে, ভেরি ইম্পর্ট্যান্ট একটা তথ্য, এটা আপনার বলতে হবে আপনাকে জিজ্ঞাসা করে, অথবা লেখার ক্ষেত্রে আপনার লিখিত পরীক্ষাতে চলে আসতে পারে। আচ্ছা, ইলিশা 1 ভোলা জেলার 3য় গ্যাস ক্ষেত্র, ইলিশা 1 ভোলা জেলার 3য় গ্যাস ক্ষেত্র, তার মানে এর আগে আরও 2টো গ্যাস ক্ষেত্র আমরা পেয়েছি। 1995 সালের ভোলার বোরহানুদ্দিন উপজেলায় শাহবাজপুরে প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কার করে বাপেক্স। আবার একই প্রতিষ্ঠান অর্থাৎ বাপেক্স 2018 সালে আবিষ্কার করে ভোলা জেলার 2য় গ্যাস ক্ষেত্র ভোলা নর্থ। তাহলে 3টা আমরা পেয়ে গেলাম। ইলিশা 1 হচ্ছে 3য় গ্যাস ক্ষেত্র, তারপরে প্রথম ছিল হচ্ছে বাপেক্স, কোথায় পায়, বোরহানুদ্দিন উপজেলায় শাহবাজপুরে, এবং 2018-তে 2য় গ্যাস ক্ষেত্র হচ্ছে ভোলা নর্থ। তাহলে 3টাই আমরা পেয়ে গেলাম। আচ্ছা, ইলিশ আহরণের শীর্ষ জেলা হচ্ছে ভোলা। তাহলে আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ইলিশ আহরণের শীর্ষ জেলা হচ্ছে আমাদের ভোলা। ভোলার আদি নাম ছিল দক্ষিণ শাহবাজপুর। ভোলাদ্বীপ মহিষের দইয়ের জন্য পরিচিত, তাহলে মহিষের দই পেলাম আমরা পরিচিত। বাংলাদেশের দ্বীপের রানী কে, ভোলা।
বাংলার আইফেল টাওয়ার খ্যাত ভোলার জ্যাকব টাওয়ার। তাহলে বাংলার আইফেল টাওয়ার কি? ভোলার জ্যাকব টাওয়ার। দেশের একমাত্র চর ফ্যাশন উপজেলায় 4টি থানা রয়েছে। চর ফ্যাশন, দক্ষিণাইচা, দুলারহাট ও শশীভূষণ। এখানে ছবি দেখতে পাচ্ছি। ইলিশ আহরণে শীর্ষ জেলা ভোলা এবং বাংলার আইফেল টাওয়ার খ্যাত ভোলার জ্যাকব টাওয়ারের ছবি। তো ঠিক আছে, সো দ্যাটস ইট ফর টুডেস ক্লাস। আশা করি কাজে লেগেছে। আমরা নেক্সট ক্লাসে পরবর্তী কিছু জেলা নিয়ে একত্রে আমরা জেলা ব্র্যান্ডিং শিখব। তো আশা করি যারা ভাইবা প্রার্থী তাদের সকলের কাজে লাগবে এবং কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কতটা কাজে লাগছে, কেমন লাগছে এই ভাইবা সিরিজটা। ঠিক আছে, তো ঠিক আছে, আগামী ক্লাসে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।